এনসিপি যারা আছেন তাদেরকেও বললো আপনাদেরও যদি ভাষাগত কোনো সমস্যা থাকে সেখানে আপনার সংযমের পরিচয় দেন, সতর্কতার পরিচয় দেন, তাতে করে একটা রাজনৈতিক সম্প্রীতি তৈরি হবে, যে সম্প্রীতির মাধ্যমে আমরা আগামী দিনের একটা সুন্দর বাংলাদেশ, যেই জন আকাঙ্ক্ষার বাংলাদেশ, শহীদরা যে জীবন দিয়েছে সেই জন আকাঙ্ক্ষার বাংলাদেশ নির্মাণে আসলে সম্প্রীতিটা খুবই জরুরি। সেটা রাজনৈতিক সম্প্রীতি, অর্থনৈতিক, ধর্মীয়, সামাজিক সব পর্যায়ের সম্প্রীতির মাধ্যমে কিন্তু আগামী দিনের একটি জন আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণ হতে পারে, যে দেশটি থাকবে স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতা এবং গণতন্ত্র, ভোটাধিকারের বাংলাদেশ। এটাই সাধারণ মানুষ চায়। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এলটিভির পক্ষ থেকে আমি আব্দুল মালিক সাগর সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমাদের নিয়মিত প্রোগ্রাম রাজনীতির ভাবনা। আমাদের আজকে স্টুডিওতে উপস্থিত আছেন বিশিষ্ট রাজনীতিবিদ জনাব লোকমান হোসেন ফকির, পল্টন থানার সাবেক সভাপতি বিএনপি, ঢাকা মহানগর সদস্য বিএনপির। লোকন ভাই, এলটিভির স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? ধন্যবাদ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। শুরুতে আমি এলটিভি পরিবারকে অভিনন্দন জানাচ্ছি। ভালো আছি বলতে আপনারা জানেন যে এখন ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ। আমরা দীর্ঘদিন তো রাস্তাঘাট বাইরে যেতে পারি নাই, সভা সমাবেশ করতে পারি নাই। আল্লাহর অশেষ মেহরবানিতে ফ্যাসিবাদ বিরোধী শক্তি বিদায় হওয়ার পর আমরা এখন স্বাচ্ছন্দ্যে আমাদের কর্মকাণ্ড করতে পারতেছি, ব্যবসা বাণিজ্য করতে পারতেছি, পরিবার পরিজনের সাথে সময় দিতে পারতেছি। শুকরিয়া, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করি। আচ্ছা লোকন ভাই, আমি প্রথমে জানতে চাচ্ছি আপনার কাছে মিটফুটের যে ঘটনার বিষয়, সেই বিষয়ে আপনি কিছু বলুন। অবশ্যই দেখেন, মিটফুট যে ঘটনা সেটিকে রাজনৈতিক ফয়দা লুটবার জন্য কিছু দল চেষ্টা করেছে। আপনারা জানেন যে ডিএমপির যে সর্বশেষ তদন্ত, তাতে জানা গেল যে ব্যবসায়িক দ্বন্দ্ব, এখানে কোনো চাঁদাবাজির ঘটনা ছিল না। তাছাড়া আপনারা জানেন যে আমাদেরও প্রশ্ন যে 9 তারিখে যে ঘটনা ঘটলো সেই ঘটনাটা 11 তারিখে কীভাবে মিডিয়াতে আসলো। এই যে দীর্ঘ সময় ঘটনা কেন ধামাচাপা দিয়ে হলো? তাহলে এই ঘটনার থেকে কেউ না কেউ কোনো রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য চেষ্টা করেছে, যেটা বিএনপির কাঁধে চাপিয়ে দেওয়ার জন্য যারা চেষ্টা করেছে আলটিমেটলি বুমেরাং হয়েছে। আপনারা জানেন আমাদের পার্টির চেয়ারম্যান সাহেব পরের দিন যে সাংবাদিকের সাথে কথা বললেন, তিনি নিজে বললেন যে স্ক্রিনে যাকে পাথর নিক্ষেপ করতে দেখলাম তাকে বাদ দিয়ে কেন মামলা হলো। আপনারা জানেন যে 12 তারিখে আমাদের যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না যে সাংবাদিক সম্মেলন করেছিলেন, সেখানে তিনি পরিষ্কার অর্থে বলেছেন যে 3 জন আসামিকে বাদ দিয়ে কেন মামলা রুজু করা হলো। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব কিন্তু একই দিনে প্রশ্ন করছেন যে যাকে স্ক্রিনে পাথর নিক্ষেপের হত্যা করে দেখলাম তাকে কেন আসামি করা হলো না, তাকে কেন গ্রেপ্তার করা হলো না। তাহলে বুঝতে হবে যে দলের কোনো কর্মী জড়িত আছে কি নাই সেটা একটা প্রশ্ন, তবে পার্টি কাউকে ছাড় দিয়ে কথা বলে নাই এবং বিএনপি সবার আগে এই হত্যাকারীদেরকে আইনের আওতায় আনবার জন্য বিচার দাবি করছে, বিক্ষোভ মিছিল করছে, ছাত্রদল সহ সবাই সারা দেশে বিক্ষোভ মিছিল করছে এই হত্যাকারীদেরকে আইনের আওতায় আনবার জন্য। তবে আপনারা জানেন যে আসলে বাংলাদেশের মধ্যে একটা অপরাধপ্রবণ রাষ্ট্রে বিগত সময় যারা ক্ষমতায় ছিল তাদের কাছে যে পরিমাণ ব্যাপক অর্থ এবং প্রশাসনে যে জনবল তাদের আছে, সেই জনবল দিয়ে, সেই কালো টাকা দিয়ে তারা বাংলাদেশকে অস্থির রাখবে, এটাই খুব স্বাভাবিক। আপনারা জানেন যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত কখনোই আমাদের উন্নয়ন অগ্রগতি চায় না এবং তাদের দোষর হচ্ছে এখানে আওয়ামী লীগ। আর আওয়ামী লীগ কিন্তু এখন সপরিবারে দলবল নিয়ে শেখ হাসিনা ভারতে আছে। সুতরাং তারা ওখানে বসে বাংলাদেশকে অস্থির দেখবে, অস্থিরতার সৃষ্টি করবে, এটাই স্বাভাবিক। আমি মনে করি যে এক্ষেত্রে দেশপ্রেমিক যারা আছেন, জনগণ, যাদের রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপির যারা নেতাকর্মী, তাদেরকে আমি বলবো 5 তারিখের পরে আমাদের যে কিছু বদনাম হয় নাই তা কিন্তু না। যদি আমাদের দলের মধ্যে এরকম কেউ এখনও থেকে থাকেন, আপনারা সাবধান হবেন, সতর্ক হবেন। অন্যথায় যে কোনো ঘটনা ঘটিয়ে কিন্তু এরা বিএনপির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে। আপনাদের ধারাবাহিকভাবে কিন্তু এখন বিএনপির বিরুদ্ধেই কিন্তু সবগুলো রাজনৈতিক দল উঠে পড়ে লেগেছে, কারণ তারা জানে যে আগামী নির্বাচনে বিএনপির যে নিশ্চিত বিজয় সেটাকে ব্যাহত করার জন্যই এই শক্তিগুলো কিন্তু একত্রিত হয়ে বাংলাদেশে এখন যে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে। সুতরাং দেশের স্বার্থে, জাতির স্বার্থে আপনারা সবাই ফ্যাসিবাদ বিরোধী মানসিকতা নিয়ে আগামীতে রাজনীতি করেন, বাংলাদেশের উন্নয়ন অগ্রগতিতে সবাই এক হয়ে বাংলাদেশটাকে পুনর্গঠন করেন। তাহলে আপনি কি মনে করছেন যে আপনার দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য একটি দল বা একটি মহল এই ধরনের অপকর্ম চালাচ্ছে? অবশ্যই আপনারা জানেন যে আসলে বিএনপি একটা বড় দল। তাছাড়া বাংলাদেশের মতো একটা রাষ্ট্রে কিন্তু সবসময় আমাদের সমাজে কিন্তু একটা সুবিধাভোগী একটা শ্রেণী থাকে, এদের কিন্তু কোনো দল নেই। যখন যারা আসে তারা এদের সঙ্গে মিশে যায়, মিশে গিয়েই কিন্তু আমাদের কমলমতি কিছু কর্মীদেরকে লোভ লালসার মাধ্যমে দিয়ে তারা অপকর্মের সঙ্গে জড়িয়ে ফেলে। সুতরাং আমি বলবো
আমরা এখনও ক্ষমতায় যাই নাই। একটা দল যখন ক্ষমতায় যায় তখন বৈধভাবে নেতাকর্মীদের অনেক ব্যবসা বাণিজ্য করবার সুযোগ থাকে। কারণ আমরা সবাই তো শুধুমাত্র বিএনপির কর্মী না, আমরা এই দেশের একজন নাগরিক। আমাদের কিন্তু সাংবিধিক অধিকার আছে আমরা এখানে ব্যবসা বাণিজ্য করবার, আমাদের বৈধ অনেক ব্যবসা আমরা করতে পারবো। সুতরাং সবাইকে অনুরোধ করব, আমাদের ভাবমূর্তি যেন নষ্ট না হয়, কোনো অপশক্তি আমাদের মধ্যে প্রবেশ করে যেন আমাদেরকে বিভ্রান্ত করতে না পারে। আমাদের পার্টির চেয়ারম্যান সাহেবের ভাবমূর্তি, বেগম খালেদা জিয়ার ভাবমূর্তি, আমাদের পার্টি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাবমূর্তি যেন নষ্ট না হয়, সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখবার জন্য আমি অনুরোধ করব, সতর্ক থাকার জন্য অনুরোধ করব। ইদানিং দেখা যাচ্ছে যে আপনাদের নেতা যারা মির্জা আব্বাস সাহেবের বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা চলতেছে ইউটিউবে, বিভিন্ন চ্যানেলে, বিভিন্ন, সে বিষয়ে কি আপনি কিছু বলতে চাচ্ছেন? অবশ্যই বলবো। আপনি দেখেন, মির্জা আব্বাস সাহেব সম্পর্কে যারা জানে না জি, তারা কি বললো না বললো এতে আসলে জাতির কিছু যায় আসে বলে আমি মনে করি না। কারণ মির্জা আব্বাস সাহেব গোটা জীবনে কিন্তু রাজনীতি করা একজন মানুষ। তিনি একদিনে কিন্তু মির্জা আব্বাস হয়ে ওঠেনি। একেবারে একজন কমিশনার থেকে শুরু করে রাজনীতির সকল শাখা প্রশাখায় বিচরণ করেই কিন্তু তিনি আজকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম একজন সদস্য, মেধাবী সদস্য। মির্জা আব্বাস সম্পর্কে ওনাদেরকে যারা ইউটিউবার যারা আছেন, জ্যাকব মিল্টন, পিনাকি, এরা আসলে সম্পর্কে জানে না। এই অর্থে ওনাদের তো রাজনীতির বয়স কম, সাংবাদিকের বয়সও কম। মির্জা আব্বাস সাহেব এই অঞ্চলের এবং সারা দেশের গরিব দুঃখী মানুষের পাশে কীভাবে দাঁড়ায়, যে সকল গরিব মেয়েদের বিয়ে হয় না তাদেরকে সহযোগিতা করেন, যারা লেখাপড়া করতে পারে না তাদের সহযোগিতা করেন, যারা চিকিৎসা করতে পারে না তাদের চিকিৎসা সেবা দেন। শুধুমাত্র বিএনপি নেতাকর্মীদেরকে চাকরি দেন তা কিন্তু না, সমাজের যে কোনো পর্যায়ে যারা চাকরি প্রার্থী, যারা অসুবিধায় আছে, তিনি সেই ক্ষেত্রে দলমতো দেখেন না। আমরা একেবারে আমার নিজের চোখে দেখা, আমাদের দল করেন এমন লোকজন, অনেক লোকজনের চাকরি মির্জা আব্বাস সাহেব দিয়েছেন। তিনি আসলে তিনি তো শুধুমাত্র একজন বিএনপির এমপি ছিলেন না, তিনি সরকারের মন্ত্রী ছিলেন। তো দেশের সকল নাগরিকের প্রতি দায়িত্ব পালন করাইতে ওনার দায়িত্ব ছিল মন্ত্রী হিসাবে। উনি সব শ্রেণী পেশার মানুষের পরিবারের সন্তানদেরকে চাকরি বাকরি, বিভিন্ন ব্যবসা বাণিজ্য সুবিধা, যাদের অসুবিধা, সব শ্রেণী পেশার মানুষের সঙ্গে জনাব মির্জা আব্বাস সাহেব বিগত দিনে যেমন ছিলেন, এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবেন। বিদেশ থেকে ওরা এগুলো ভিউ বাড়ানোর জন্য এগুলো করে, এগুলোতে জাতির কিছু যায় আসে না। এবং আপনি দেখবেন যে মির্জা আব্বাস সাহেব সত্য কথা বলে। এখনও কিন্তু মির্জা আব্বাসকে নিয়ে কিন্তু এখনও ষড়যন্ত্র হচ্ছে। মির্জা আব্বাস এখনও সঠিক সময়ে নির্বাচন চায়। তিনি সঠিক সময়ে নির্বাচন চায় বলে কিন্তু অন্যান্য রাজনৈতিক দলগুলো ওকে পছন্দ করেন না। তবে উনি সত্যবাদী মানুষ, উনি যতদিন বিএনপি রাজনীতি করবেন ততদিন সত্য উচ্চারণ করে যাবেন। এই ব্যাপারে উনি একজন আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসীন একজন কর্মী হিসেবেই আমাদের সকলের কাছে পরিচিত এবং সম্মানিত। আচ্ছা লোকন ভাই, আপনি কিছুদিন আগে দেখলেন যে আপনার গোপালগঞ্জে ঘটে যাওয়া কিছু ঘটনা, সে ব্যাপারে যদি কিছু বলতে চান দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন তাহলে। হ্যাঁ, আসলে কি গোপালগঞ্জের কথা কি বলবো, গোপালগঞ্জের ঘটনা দেখুন গোটা দেশের মানুষ জানে। আসলে গোপালগঞ্জবাসী যে জিনিসটা ভুল করতেছে, তারা গোপালগঞ্জকে এখন আর বাংলাদেশের 64 জেলার একটি জেলা মনে করে না। এটা কিন্তু ভুল তাদের। এখন তারা ওইখানে যারাই যায়, এরা আমাদের স্বেচ্ছাসেবকের জিলানি সাহেব গেছিল, সেখানেও আমাদের 2জন মানুষকে হত্যা করা হয়েছে। সেদিন এনসিপি নেতারা গেছে, সেখানেও তাদের সঙ্গে একই ঘটনা ঘটাইছে, সেখানেও 4 জন মারা গেছে। আমরা হয়তো বলবো যে আওয়ামী লীগের মূলছে, আওয়ামী লীগ বললো যে এনসিপির মূলছে, আলটিমেটলি আমার দেশের মানুষ মরতেছে। আমাদের এর চিন্তা করতে হবে, এটা ঠিক না আমাদের। আজকে গোপালগঞ্জবাসী যদি মনে করে কাউকে আমরা গোপালগঞ্জে যেতে দিব না, তাহলে গোপালগঞ্জের মানুষ যারা সারা বাংলাদেশে বসবাস করে তারাও যদি মনে করে যে গোপালগঞ্জের লোককে আমি আমার জেলা রাখবো না, তাহলে তো সংঘাত সংঘর্ষ আরও বাড়বে। সুতরাং গোপালগঞ্জবাসী যেমন রাজনীতি করার অধিকার আছে, গোপালগঞ্জে গিয়েও কিন্তু অন্য কারো রাজনীতি করার অধিকার আছে, যেহেতু আমরা একই ভূখণ্ডের মানুষ। সুতরাং গোপালগঞ্জবাসীকে আমি অনুরোধ করবো, আপনারা আওয়ামী লীগ করেন ভালো কথা, কিন্তু এখন তো আওয়ামী লীগ নিষেধ, একটু অপেক্ষা করেন। আপনারা শত্রু ভাবেন কেন? তাদেরকে মেহমান হিসেবে আপনার এলাকায় দাওয়াত দেন। আপনারাও এসে ঢাকাতে মিটিং করেন না, কোনো সমস্যা নেই তো। এগুলো না করে সহিংসতা বাড়াবেন না। আর সবাইকে বলবো সংযত থাকার জন্য। আর এনসিপি যারা আছেন তাদেরকেও বললো, আপনাদেরও যদি ভাষাগত কোনো সমস্যা থাকে সেখানে আপনার সংযমের পরিচয় দেন, সতর্কতার পরিচয় দেন। তাতে করে একটা রাজনৈতিক সম্প্রীতি তৈরি হবে, যে সম্প্রীতির মাধ্যমে আমরা আগামী দিনের একটা সুন্দর বাংলাদেশ, যে জন আকাঙ্ক্ষার বাংলাদেশ, শহীদরা যে জীবন দিয়েছে, সেই জন আকাঙ্ক্ষার বাংলাদেশের নির্মাণে আসলে সম্প্রীতিটা খুবই জরুরি। সেটা রাজনৈতিক সম্প্রীতি, অর্থনৈতিক, ধর্মীয়, সামাজিক সব পর্যায়ের সম্প্রীতির মাধ্যমে কিন্তু আগামী দিনের একটি জন আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণ হতে পারে, যে দেশটি থাকবে স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতা এবং গণতন্ত্র, ভোটাধিকারের বাংলাদেশ। এটাই সাধারণ মানুষ চায় জুলাই অভ্যুত্থানের পর। লোকন ভাই, আমি আর কাছে একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে আপনার দলের যে নেতা কর্মী, মানে আপনার সহযোদ্ধা যারা আপনার কর্মী বলেন, নেতা বলেন, এই যে বিভিন্ন কিছু শোনা যাচ্ছে তাদের বিরুদ্ধে, এই চাঁদাবাজি, টেন্ডারবাজি, বিভিন্ন কিছু যারা করতে, এই ধরনের কিছু আপনি যদি একটু কিছু বলতে চাচ্ছেন তো একটু সতর্কতামূলক। অত্যন্ত প্রিয় সহযোদ্ধা যারা 17 বছর শেখ হাসিনার
স্বৈরশাসনে যাতাকালে নিষ্পেষিত, তারা অনেকেই চাকরি হারিয়েছেন, ব্যবসা বাণিজ্য হারিয়েছেন, পুঁজি হারিয়েছেন, ঘরবাড়ি ছাড়া হয়েছেন, আর্থিকভাবে একেবারে পঙ্গু হয়ে গেছেন আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মী। কিন্তু কথাটা হচ্ছে, তারপর তো শেখ হাসিনা আরও প্রায় 4.5 বছর ক্ষমতা থাকবার কথা ছিল। তার আগে তো আল্লাহ তাআলা আমাদেরকে একটা সুযোগ করে দিয়েছেন, আমরা এই দেশে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারি। এখন তো আমাদের শুকরিয়া আদায় করা উচিত। এই আগামী নির্বাচন পর্যন্ত আমাদের তো ইবাদতের সময়, শুকরিয়া আদায় করার সময়। এর ভিতরে মনে করেন ওই যে কিছু অনুপ্রবেশকারী, বিভিন্ন এই সমাজের যারা সুবিধাভোগী শ্রেণী, তারা আমাদের পার্টিতে প্রবেশ করে কিন্তু আমাদের কিছু মানুষকে যে বিভ্রান্ত করছে না তা কিন্তু না, করছে। আপনারা জানেন যে কিছুদিন আগে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব, আগামীর বাংলাদেশ হিসেবে যিনি আমরা সবাইকে চিনি জানি, তিনি বলছেন যে আমরা কিন্তু আর আপনাদেরকে ধারণ করতে পারি না, আমরা অনেক ক্রান্তিকাল অতিক্রম করে কিন্তু আজকের জায়গায় অবস্থান করছি, আপনারা সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান, অন্যথায় আমরা আপনাদের সাথে সম্পর্ক ছিন্ন করতে বাধ্য হব। উনি পরিষ্কার মেসেজ দিয়ে দিয়েছেন। এবং আপনারা জানেন যে কিছুদিন আগে আমাদের প্রিয় নেতা মির্জা আব্বাস সাহেব সাংবাদিক সাথে আলাপচারিতায় বলছিলেন যে সন্ত্রাসীদের চাঁদাবাদে কোনো দল নাই, তারপরেও যদি আমাদের দলে কেউ থেকে থাকেন আপনারা অল্প সময়ের মধ্যে সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান। আপনারা জানেন যে আমাদের পার্টির ভাবমূর্তি নষ্ট করার জন্য এখন শুধুমাত্র সন্ত্রাসী এবং চাঁদাবাজরা না, খুব দুঃখজনকভাবে বলতে হয়, ইসলামের নাম দিয়ে আমাদের দেশে যারা রাজনীতি করছেন তারাও কিন্তু এই কাজটা করতেছেন। এবং ইসলামী দলের যেই আমির বা পীর সাহেব যাদেরকে বলেন, ওনাদের কথাবার্তায় আমার কাছে মনে হয় না যে একজন হাক্কালি আলেমের কথাটা এতটা অসুন্দর হতে পারে। তো ওনারা এগুলো বলে যাচ্ছে এবং ওনারাও কিন্তু চাচ্ছে বিলম্বিত নির্বাচন যাতে বিলম্বিত হয়, বিএনপি যেন বিশৃঙ্খলার মধ্যে জড়ায়, বিএনপির ভাবমূর্তি নষ্ট হয়, এগুলো কোনোভাবেই সম্ভব না। তবে আমি আমার প্রিয় সহযোদ্ধাদেরকে অনুরোধ করব, আপনারা ধৈর্য ধারণ করেন, আপনারা ধৈর্য ধরে আপাতত জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নেন। আমার বিশ্বাস যে সঠিক সময়ে নির্বাচন হবে, এই নির্বাচন পর্যন্ত আপনারা কষ্ট করেন, আপনাদের দল ক্ষমতায় গেলে বৈধভাবে আপনারা অনেক কিছু করতে পারবেন। সুতরাং হতাশ হওয়ার কিছু নাই। আমরা জানি যে আপনারা গত 17 বছর একেবারে নিঃস্ব হয়ে গেছেন, আপনাদের অর্থবিত্ত কিছুই নাই। সুতরাং এখন তাড়াহুড়া করার দরকার নাই, ধৈর্য ধরেন। দলের ভাবমূর্তি কীভাবে উজ্জ্বল করা যায়, আমাদের পার্টির চেয়ারম্যান সাহেবের নির্দেশ, জনসম্পৃক্ততা যত বাড়ানো যায় ততই দলের জন্য ভালো, দেশের জন্য ভালো, সকলের জন্য মঙ্গল। সুতরাং সহকর্মীদের বলবো, অপেক্ষা করেন, আল্লাহ তাআলা আপনাদের উদ্দেশ্য এবং সফলতা আপনাদের আসবে ইনশাল্লাহ। আচ্ছা লোকন ভাই, এর মধ্যে কিন্তু একটা ঘটনা ঘটে গেল, খুবই মর্মান্তিক, দুঃখজনক, যা আসলে আমাদের করা কাম্য নয়। এই যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে ঘটনাটা ঘটলো, সেখানে কি সরকারের কোনো গাফিলতি আছে বলে আপনি মনে করেন? হ্যাঁ, ধন্যবাদ। আসলে মাইলস্টোনে যে বিমান দুর্ঘটনার ঘটনা ঘটলো, এই ঘটনার ব্যাপারে সহানুভূতি জানার ভাষা কিন্তু আমাদের নাই। আমরা সবাই জানি যে সন্তানের জন্য সবচেয়ে নিরাপদ আশ্রয় হচ্ছে তার বাবা মা, অথবা হচ্ছে তার শিক্ষা প্রতিষ্ঠান। সেই শিক্ষা প্রতিষ্ঠানেও কিন্তু আমাদের কোমলমতি ছাত্ররা, শিক্ষার্থীরা নিরাপদ না, সেটাই ঘটনা, এটা প্রমাণ হলো। তবে আমরা দুর্ঘটনাকে দুর্ঘটনা হিসাবে দেখি। তো এখানে দেখবার বিষয় হলো এটা তদন্তর ব্যাপার, যে এখানে এটা ফ্লাইং জোনের মধ্যে পড়ছে কিনা, বা এটা রাজুকের সঠিকভাবে অনুমোদন আছে কিনা, এই বিষয়গুলো তদন্ত ছাড়া তো আমরা বলতে পারবো না। নিশ্চিত মধ্যে জানেন আপনারা, তদন্ত কমিটি হয়েছে, আমরা হয়তো অবশ্যই আশা করি অল্প সময়ের মধ্যে তদন্ত কমিটির মাধ্যমে আমরা জানতে পারবো বিমানের কোনো ত্রুটি ছিল কিনা, বা ওই বিল্ডিং নির্মাণে রাজুকের কোনো ত্রুটি ছিল কিনা, বা ফ্লাইং জোনের মধ্যে পড়ছিল কিনা ওইটা। এই সব প্রশ্নের উত্তর আপনারা অল্প সময়ের মধ্যে জানতে পারবেন। তবে এই ঘটনাকে কেন্দ্র করে কিছু রাজনৈতিক ফায়দা লুটবার কিন্তু কিছু লোক চেষ্টা করছে। আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগের কিছু লোকজন একটা অডিও রেকর্ডিং কিন্তু আমরা পাইছি কথোপকথন, সেখানে পরিষ্কার দেওয়া আছে, যদি ওইটা সুপার এডিট বা না হয় আর কি, তাহলে দেখা যায় যে এই ঘটনাটাকে শেষ পর্যন্ত কোথায় সচিবালয়ে নিয়ে আসছে, কোথায় ঘটনা মাইলস্টোন উত্তরায় সচিবালয়, গোটা দেশে একটা বিশৃঙ্খলা অরাজকতা কারা সৃষ্টি করতেছে। আসলে সব ঘটনার মূল হচ্ছে যারা এই দেশে শান্তি চায় না, স্বস্তি চায় না, একটা সুন্দর বাংলাদেশ চায় না, অস্থিরতা চায় সব সময়, এই অপশক্তি বাংলাদেশে কিন্তু আছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই শক্তির কাছ থেকে বাংলাদেশকে অবমুক্ত করা এখন সব রাজনৈতিক দলের দায়িত্ব। শুধু ক্ষমতার নির্বাচন বললে হবে না, বাংলাদেশকে একটা নিরাপদ জায়গায় নিতে হলে কিন্তু এই যে আওয়ামী লীগের দোসর, যারা ফ্যাসিবাদের দোসর, এরা বাংলাদেশে আছে, বিভিন্ন জায়গায় আছে, প্রশাসনে আছে, এদেরকে আগে দমন করা অত্যন্ত জরুরি। এদেরকে দমন ব্যতীত এই বাংলাদেশ কোনোদিনও শান্তি এবং স্বস্তির বাংলাদেশ হবে না, হবে না, হবে না। লোকন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এলটিভির পরিবার পক্ষ থেকে আপনারা শত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন। আমার জানা মধ্যে একজন খুব চিন্তাবিদ, খুব রাজনীতিবিদ, খুবই আপনি গবেষণা করেন এবং পড়াশোনা করেন। আজকে সুন্দর সুন্দর কথা বলছেন, যা আপনাকে
দেশের মানুষকে আরও উজ্জীবিত করবে, আরও কর্মী যারা আছে তাদেরকে অনেক অনুপ্রেরণা যোগাবে আপনার কথা থেকে। আপনাকে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। কোনো এক অনুষ্ঠানে আপনার সাথে আবার দেখা হবে। ধন্যবাদ। এলটিভি সত্য প্রকাশে নির্ভীক হিসেবে কাজ করবে এবং আপনারা অবশ্যই গণতন্ত্র, ভোটাধিকার, আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করবেন। অপরাধমুক্ত সমাজ, ঘুষ দুর্নীতিমুক্ত প্রশাসন বিনির্মাণে আপনারা সহযোগিতা করবেন, এটাই আমার প্রত্যাশা। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের অনুষ্ঠানের যে কোনো মতামত লিখে পাঠাতে পারেন আমাদের ওয়েবসাইট, আমাদের ফেসবুক পেজ, আমাদের ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন।